প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জামতলা দাখিল মাদ্রাসা অনলাইন স্কুলের পেজ থেকে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো আছো আশা করছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা ঘরে বসে শিখি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু অনেকদিন ধরে কিন্তু ঘরে বসে শিখছি, তাই না? আমরা ঘরে বসেই শিখছি, কারণ আমাদের এখন মহামারী যে করোনা শুরু হয়েছে, প্রায় কিন্তু 1 বছর হয়ে গেল। আমরা কিন্তু প্রতিষ্ঠানে যেতে পারছি না, তাই না? তারপরেও কিন্তু আমাদের কোনো কিছু থেমে নেই। আমরা কিন্তু সবকিছু চালিয়ে যাচ্ছি ঘরে বসেই। আমরা শিখছি, আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? ঠিক তাহলে আমাদের কিন্তু কোনো কিছু থামিয়ে রাখা যায়নি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগতম আমাদের আজকের পাঠে। তোমাদের সবাইকে স্বাগতম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো সবাই এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমাদের আজকের ক্লাসে আবারও শুভেচ্ছা। উপস্থাপনা আমি রেহানা পারভিন, আজকেও তোমাদের সঙ্গে আছি। তাহলে চলে এসো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সবাই এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও। আমরা সবাই এখন ক্লাস করতে আসবো, তাই না? আমরা আজকে কি পড়তে যাচ্ছি? আজকে অষ্টম শ্রেণীর বইটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে আমরা বাংলা প্রথম পত্র পড়তে যাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আছো সবাই এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আমরা বাংলা প্রথম পত্র পড়তে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো ছবিগুলো দেখে কি বুঝতে পারছো? দেখো তো কি তোমরা কি কিছু বুঝতে পারছো? এখানে কিন্তু একটা রাখাল ছেলে, এই দেখো গরুর পাল, এদের কিন্তু গরুকে ঘাস খেতে দিয়ে ও কিন্তু কি করছে, মনের আনন্দে গান করছে, তাই না? বাঁশি বাজাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে রাখাল, তারপরে গ্রামের কিছু দৃশ্য, এগুলো দেখে আমরা কি বুঝতে পারছি? আজকে আমরা কি পড়তে যাচ্ছি বলো তো? কি পড়তে যাচ্ছি? তাহলে আমরা আজকে পড়তে যাচ্ছি কে? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো, আমরা পড়বো রূপাই। তাহলে রূপাই কবিতাটা আমরা আজকে পড়বো। তোমরা যে যেখানে আছো আমার ক্লাসটা কিন্তু শেয়ার করে দিবে। আমরা রূপাই কবিতাটা জসীমউদ্দিনের, পল্লী কবি জসীমউদ্দিনের, এটা আমরা পড়তে যাচ্ছি। তোমরা এই মুহূর্তে তোমাদের বাংলা বই সেটা তোমরা বের করে রূপাই কবিতাটা বের করো। আমি হ্যাঁ, আমি একটু ঠিক করে নিচ্ছি সবকিছু, তারপর আমরা পাঠে চলে আসছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সবাই এই মুহূর্তে রূপাই কবিতাটা বের করো। অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র রূপাই, এই কবিতাটা বের করো। বের করার পরে আমরা সবাই মিলে আজকে রূপাই কবিতাটা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, জসীমউদ্দিন, পল্লীকবি জসীমউদ্দিনের রূপাই কবিতাটা আমরা কিন্তু আজকে প্রথম অংশটা পড়তে যাচ্ছি। প্রথম অংশটা পড়ব আমরা, এটাকে ভাগ করে নিয়েছি এবং এটাকে আমরা প্রথম অংশটা আজকে পড়ব, তারপরে আমরা আবার দ্বিতীয় অংশটা পড়ব। তাহলে আমরা পড়ানোর আগে আমরা একটু শিখন ফলটা দেখে নিচ্ছি। তো এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি পরিচিতি বলতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে, নতুন শব্দের অর্থ সহ বাক্য গঠন করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবি পরিচিতিটা কিন্তু দেখে নিলাম। এবার আমরা
কবি পরিচিতিটা আমরা কিন্তু এবার একটু দেখে নেব। তোমরা তোমাদের হাতের কাছে যে বই আছে তোমরা কিন্তু সেটা বের করে আমার সঙ্গে দেখো কবি পরিচিতিটা। আমি 1 মিনিট ফিরে আসছি। দেখো কবি পরিচিতিটা আমরা দেখছি। কবি জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন কে সবাই আমরা কিন্তু এক নামে চিনি, তাই না? পল্লী কবি নাম বললেই তো আমরা বুঝতে পারি যে আমরা পল্লী কবি জসিমউদ্দিন কে বুঝতে পারি, তাই না? দেখো এই যে পল্লী কবি জসিমউদ্দিন, উনি কিন্তু পল্লীর কবির যে আসনটা সেটা কিন্তু উনি অলঙ্কিত করে রেখেছেন। 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বলখানা গ্রামে জন্মগ্রহণ করেন আমাদের এই প্রিয় পল্লী কবি জসিমউদ্দিন। তারপর দেখো 1931 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা ও সাহিত্যের উপর এমএ পাস করেন। কর্মজীবন শুরুতে তিনি 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে অধ্যাপনা করেন। তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তার লেখা কবর কবিতাটি বিশেষভাবে প্রশংসিত হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু লেখা। তো এই যে পল্লী কবি জসিমউদ্দিন, উনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন কিন্তু কবর কবিতাটি প্রকাশিত হয়, তাই না? তারপর দেখো উনি কিন্তু অনেকদিন বিশ্ববিদ্যালয়ে চাকরিও করেছেন, তাই না? তারপরে তার কবিতায় আমরা কিন্তু পল্লীর বিশেষ করে পল্লীর মানুষ, প্রকৃতির যে সহজ সরল রূপটা সেটা কিন্তু আমরা দেখতে পাই। পল্লীর পরতে পরতে অনেক কিছু কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমরা কিন্তু অনেক কিছু দেখি, কিন্তু সেটা আমরা এত সুন্দরভাবে কি কবিতায় রূপ দিতে পারি? আমরা কিন্তু পারি না। আমরাও দেখি, কবিরাও দেখেন, কিন্তু কবিদের দেখার তাদের যে সুন্দর তুলিতে সুন্দর একটা ছবি এঁকে ফেলেন, সুন্দর একটা কবিতাও কিন্তু তারা লিখে ফেলেন। তো কেমন করে দেখো যে পল্লী কবি কিন্তু এই যে জসিমউদ্দিন, ওনার যে পল্লীর যে প্রকৃতির যে ভালোবাসা সেটা কিন্তু ওনার মধ্যে ছিল, এবং উনি কিন্তু পল্লী মানুষকে নিয়ে, সহজ সরল মানুষকে নিয়ে কিন্তু এই কবিতাগুলো লিখেছেন। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, পল্লীর মানুষের সঙ্গে তার তার যে কবির হৃদয় যেন এক হয়ে মিশেছিল, তাই না? পল্লীর মানুষের সঙ্গে কিন্তু কবির যে হৃদয় সেটা কিন্তু মিশেছিল। এই ফরিদপুর জেলায় কিন্তু নজরুল ইসলাম এসেছেন আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের সঙ্গে। হ্যাঁ, এবং নজরুল ইসলামের সঙ্গে একদিন ওনার বেড়াতে গিয়ে একটা মাদুর বিচে একটা গাছের নিচে কিন্তু শুয়েছিলেন। ঠিক তখনই কিন্তু ওইটুকুনো নিয়ে কিন্তু একটা কবিতা লিখে ফেলেছিলেন আমাদের এই অসাধারণ পল্লী কবি জসিমউদ্দিন। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের কবি সাহিত্যিকরা কিন্তু যার যার একটা স্থানে অলঙ্কিত করেছেন। আমাদের কবি নজরুল ইসলাম যেমন বিদ্রোহী কবি, তারপর জাতীয় কবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু বিশ্বকবির অলঙ্কিত করেছেন, তাই না? ঠিক তেমনি আমাদের এই পল্লী কবির আসনটি কিন্তু অলঙ্কিত করেছেন আমাদের এই জসিমউদ্দিন, তাই না? তোমরা যদি ফরিদপুরের তাম্বলখানা বেড়াতে আসো, দেখবে ওখানে ওনার কবর আছেন। ওনার যে কবর কবিতাটি নিয়ে লিখেছেন যে দাদিকে নিয়ে, সেই কবরটি আছেন, এবং ডালিম গাছের নিচেই আছেন। অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, এবং ওখানে তোমরা সুযোগ পেলে অবশ্যই এসে দেখে যাবে। তো দেখো তার কিন্তু উল্লেখযোগ্য অনেক কিছু আছে, অনেক কিছুই তিনি লিখেছেন। তার মধ্যে দেখো উনি কাহিনী কাব্য লিখেছেন নকশিকাতার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, তারপর আবার কাব্যগ্রন্থ লিখেছেন রাখালি, বালুচর, মাটির কান্না, নাটক লিখেছেন যেমন বেদের মেয়ে, উপন্যাস লিখেছেন বোবা কাহিনী, গানের সংকলন। রঙিলা নয়ের মাঝি তার শিশুতোষ গ্রন্থের মধ্যে তিনি কিন্তু শিশুদেরকেও বঞ্চিত করেননি, তিনি কিন্তু শিশুদের নিয়েও লিখেছেন। তো শিশুদের নিয়ে কি লিখেছেন দেখো, হাসু, এক পয়সার বাসি, ডালিম কুমার। কি ডালিম কুমারের কথা ভুলে গেছো?
ডালিম কুমার কবিতাটা অনেক সুন্দর না লেখাটা? হ্যাঁ, ডালিম কুমার কঙ্কাবতী, তাই না? তো দেখো এখানে দেখো বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি কিন্তু সম্মানসূচক ডিলিট ডিগ্রি এবং বাংলাদেশ সরকারের 21শে পদক তিনি পেয়েছেন। এবং আমাদের এই অসাধারণ পল্লী কবি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন 1976 খ্রিস্টাব্দে। তিনি ঢাকায় কিন্তু মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তিনি কিন্তু এই যে কবিতা, তারপরে এগুলো কিন্তু তিনি অনেক লিখেছেন। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা অনেকগুলো বই দেখতে পাচ্ছি। এই বইগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের এই পল্লী কবি জসীমউদ্দিনের লেখা। যেমন রঙিলা, হ্যাঁ, রাখালি, আমি এতক্ষণ যে বইগুলোর নাম বললাম, যে রূপাই, আজকে আমাদের যে পাঠ্যটা, হ্যাঁ, এইগুলো, তারপরে এক পয়সার বাঁশি, এই সবগুলো কিন্তু, এই যে বেদের মেয়ে, তারপরে মাটির কান্না, এই সব কিছু কিন্তু তার লেখা অসাধারণ কিছু বই। সঙ্গে তোমাদের আমি পরিচিত করে দিলাম। তো দেখো উৎসাহ, এই যে রূপাই কবিতাটি আমরা আজকে পড়তে যাচ্ছি, তাই না? এই রূপাই কবিতাটি কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের অবশ্যই জানতেই হবে, তাই না? কারণ এটা কিন্তু না জানলে আমাদের কিন্তু চলবে না, কারণ এটা তো আমাদের জানতেই হবে। তো এটা হচ্ছে এই পল্লী কবি জসীমউদ্দিন রচিত নকশিকাতার মাঠ নামক কাহিনী কাব্যের অংশবিশেষ এই রূপাই কবিতাটা। তো দেখো এই যে এখানে আমি কিন্তু লিখে দিয়েছি যে এই না নকশিকাতার মাঠ নামক কবিতা থেকে, কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই নকশিকাতার মাঠ গল্পের বইটাও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। তো এটা তিন ভাবে প্রকাশিত হয়েছে। তিনটা এই পোস্টার গুলা দেখো ভিন্ন ভিন্ন। তো তাহলে আমরা জানতে পারলাম যে এটা কোত্থেকে এসেছে। এখন দেখো আমরা কিন্তু নতুন কিছু শব্দের অর্থ জেনে নেব, কারণ প্রত্যেকটা কবিতায় কিন্তু কবিদের নিজস্ব ভাষায় লেখা থাকে। যেমন ফরিদপুরের ভাষাগুলো কিন্তু আমরা বুঝবো, কারণ আমরা এখানে বড় হয়েছি। আমরা এখানে কিন্তু অনেকে তোমাদের কাছে অনেকটা নতুন মনে হবে। আবার যেমন অন্য জায়গা জেলার গুলো কিন্তু আমাদের কাছে নতুন মনে হবে, তাই না? ঠিক তেমনি এই জন্য আমরা কিছু নতুন শব্দের অর্থ জেনে নিচ্ছি। তো দেখো ভ্রমর, ভ্রমর অর্থ হচ্ছে ভোমরা বা মৌমাছি। তাহলে ভ্রমর অর্থটা কি আমরা জেনে গেলাম, যে ভোমরা বা মৌমাছি। এই যে এখানে দেখো আমি একটা ভ্রমরের ছবি দিয়েছি। এই যে এখন এই যে সর্ষে ক্ষেতের সর্ষে ফুলের উপর একটা মৌমাছি বসে আছে, তাই না? এটাই হচ্ছে মৌমাছি। তো মধু সংগ্রহ করে, সেই মধু কিন্তু আমরা আবার খেয়ে থাকি। তারপর দেখো নবীন তৃণ, এটা হচ্ছে নতুন ঘাস। নবীন তৃণ অর্থ হচ্ছে নতুন ঘাস। জালি, জালি অর্থ হচ্ছে কচি বা সদা অঙ্কুরিত। কালো দাঁত, এটা হচ্ছে দোয়াত। আগে কিন্তু কলম ছিল না, তখন কি দোয়াতে এভাবে চুবিয়ে চুবিয়ে তারপর কিন্তু লেখা হতো। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ যে কয়েকটি আহ, আলোচনা করলাম যতটুকু, তার ভেতর থেকে তোমাদের একটু ছোট্ট ছোট্ট একক কাজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা নিজেরা একটু দেখো, পারবে। জসীমউদ্দিন কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? এই তো আমরা একটু আগে শুনলাম, আমরা অবশ্যই পাচ্ছি, এই তো পাচ্ছ। দুটি ভ্রমণ কাহিনীর কাব্যের নাম লিখো। এই যে দুটি ভ্রমণ কাহিনীর বা কিছু লেখার কিন্তু আমরা শুনেছি, সেটা আমরা অবশ্যই পাচ্ছি। এক পয়সার বাঁশি কি? এক পয়সার বাঁশিটা কি? চাষার ছেলের মাথার চুল কেমন? আমরা এরপরে জানবো চাচার ছেলের মাথার চুল কেমন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু পড়ি, তাই না? আমরা শুনি যে এই রূপাই কবিতাটা আমরা একটু শুনছি। রূপাই লিখেছে জসীমউদ্দিন। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসে রঙিন ফুল, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন তৃণ ছায়া, জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গা খানি তার শাওন মাসে যেমন তমাল তরু, বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দিয়েছে তেল, বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর ঘেল, কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি, কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি, কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লিখি,
জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের এই কালো ছেলে সব করেছে জয়। সোনা যে জন সোনা বানায়, কিসের গরব তার, রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কিন্তু এই পর্যন্ত পড়ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠ বিশ্লেষণে চলে যাই। এখন দেখো, এখানে বলছে যে এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে, কালো ভোমর, কিসে রঙিন ফুল। আমরা এই দুটো লাইন দেখতে পাচ্ছি যে এই যে দেখো এখানে দেখতে পাচ্ছি একটা ছেলে, তাই না? এই ছেলেটা কিন্তু দেখতে কি কালো, হ্যাঁ এটা কালো। এই যে লাউ, দেখো এখানে জালি লাউয়ের ডগার মতো বাহুটার আহ কিসে রঙিন ফুল, তাই না? কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া তার সাথে ছেড়ে দিয়েছে। দেখো এখানে এই যে জালি লাউয়ের মতো, এখানে দেখো তার সরু দুখান কিন্তু হাত, তাই না? আর এটা হচ্ছে এই গায়ের মানে একটা বাড়ি। তো এই যে কালো ছেলেটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কালো ছেলেটা এই গায়েরই একটা ছেলে, তাই না? কিন্তু সে কালো হলে কি হবে, তার কি তার অনেক গুণ, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার অনেকটা গুণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এরপরে বলছেন কি যে কালো মুখে, কালো ভোমর, কিসে রঙিন ফুল, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন দিনের ছায়া। জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু। তো এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে কালো ছেলেটা, তার কি রঙিন কালো ভ্রমরের মতো কি তার চুল, তাই না? কিসে রঙিন ফুল। আবার দেখো কালো ভ্রমর তার মুখের আবরণটা। তারপর দেখো এখানে কচি ধান, এই যে ছেলেটা, এখানেও সে কি শ্রাবণ মাসের যে গা কানি তার শ্রাবণ মাসে যেমন তমাল তরু, হ্যাঁ এটা কিন্তু বোঝানো হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে জসীমউদ্দিনের রূপাই, তাই না? এই রূপাইটা দেখো যে এটা হচ্ছে আম, কবি গ্রাম বাংলার যে প্রকৃতি, কৃষকের রূপ, তারপরে কর্ম অসাধারণ ভাষায় কিন্তু এখানে প্রকাশ করেছেন। এই যে গ্রামের ছেলেটা, গ্রামের ছেলে যে রূপাই, তার অসাধারণ রূপের বর্ণনা কিন্তু কবি এই কবিতাটিতে পুরো কবিতায় কিন্তু দিয়েছেন। তারপর দেখো এখানে বলছেন কি, এখানে বলছেন বাদল দোয়া মেঘে কেগো মাখিয়ে দিয়েছে তেল, বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল, কচি ধানের তুলোর চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কতক টানা হাসি। তো এই যে দেখো এই যে বাদল, এই বাদলে এখানে কি করছে, এই বাদল যখন একটু একটু বর্ষা, একটু একটু বৃষ্টি হয়, তখন কি হয়, তখন কিন্তু তোমরা কি করো, তোমরা সেখানে ভিজতে যাও, তাই না? ভিজে তখন কি করো, সেখানে কিন্তু তোমাদের গায়ে সেই বাদলের যে পানিটা সেটা কিন্তু মেখে যায়, তাই না? রোদে পুড়ে, তো রোদে পুড়ে যে কৃষক শরীরের রং কিন্তু কালো হয়ে যায়, এবং সেই কালো দিয়েই তখন কি হয়, তো সেই কালো ছেলেটাও কিন্তু অনেক আহ, মূল্য সেই গ্রামে, তাই না? এখানে বলছে যে দেখো কচি ধানের চারা কৃষক তুলছেন, এবং কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মানে কোনো চাষি যেন কচি ধানের চারা তুলছেন, এবং এখানে কি করছেন, এখানে হচ্ছে বাদলে মেঘে তিনি তারা ভিজছে। তারপর দেখো আর বিজলি মেয়ের সঙ্গেও কিন্তু এখানে তুলনা করা হয়েছে। তারপরে আবার কি বলছেন, মুখে তাহার জড়িয়ে গেছে কতক টানা হাসি, কালো চোখে তারা দিয়েই সকল ধারা দেখি, কালো দাঁতের কালি দিয়ে কিতাব কোরআন লিখি। এখানে আবার দেখো বলছে যে এই যে কালো চোখ, তাই না? আমরা দেখতে পাচ্ছি কৃষকের সেই ছেলেটি কেমন চোখ, কালো চোখ, কারণ ও তো রোদে পুড়ে ঘেমে ও কিন্তু কি হয়েছে, কালো হয়ে গিয়েছে, তাই না? এই যে দেখো কি সুন্দর করে হাসছে। তো এই যে কালো দাঁতের যে কালো দাঁতের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে যে দোয়াতের যে কালি, সেটা দিয়ে যে কোরআন কিতাব এগুলো লেখা হয়, তাই না? সেটাই বলছে যে রোদে পুড়ে
যে কৃষকের গায়ের রং কালো হয়েছে, এবং এই কালো দিয়েই কিন্তু সমস্ত পৃথিবীর সমস্ত কিতাব বা গ্রন্থ লেখা হয়ে থাকে। অর্থাৎ কবির মতে কৃষকের শ্রমের সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়ে থাকে জন্ম থেকে। তারপর দেখো যে এই যে জনম কালো, হ্যাঁ, জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। এখানে দেখো বলছে যে এই যে এটা কি ভুবন, ভুবন কালো, এই যে দেখো এটা ভুবন কালো, এটা হলো প্রাকৃতিক দৃশ্য। এই যে কালো ছেলেটা, এই যে কালো ছেলেটা, এটা কি করেছে, ও জনম কালো, তাই না? জনম কালো, মরণ কালো, এবং যে ভুবনময়, এই চাষিদের এই ছেলেটা কিন্তু সব কি করেছে, জয় করেছে। এটা কবির মতে এই কৃষকরা কিন্তু শ্রমের যে ইতিহাস লেখা হয়, এই শ্রমের ইতিহাস কিন্তু লিখতে গেলে এই রূপাই মতো অনেককেই কিন্তু এখানে আনতে হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু কৃষকের কালো, এর কালো আর এই কালো কৃষকই পৃথিবীর সবকিছু কি করেছে, জয় করেছে। কারণ পৃথিবীর সবকিছুই কিন্তু এই কালো কৃষকরাই কিন্তু জয় করেছে। কারণ কৃষকরা যদি ফলন না করেন তাহলে কি আমরা কিন্তু কোনো কিছু খেতে পারবো না, তাই না? এখানে আবার বলেছে দেখো, সোনা যেজন সোনা বানায়, কিসের গরব তার, রং পেলে ভাই গড়তে পারি কামধনুকের হার। এখন সোনা যে পায় সে তো সোনা গড়তেই পারে, সোনা দিয়েই সোনার গহনা তৈরি করতে পারে, কিন্তু রং পেলে যে রামধনুকের হারটা বানাতে পারে, কে পারে? সেটা পারে হচ্ছে এই কৃষক, তাই না? এই কৃষকের এই কালো ছেলে দেখো এনে হলো সোনা দিয়েই এই সোনার হার বানিয়েছে, কিন্তু রংধনুর যে এই যে রং, এটা পেলে যে রংধনুর হারটা তৈরি করা যাবে, এটা কে করতে পারবে? এটা করতে পারবে একমাত্র কি কৃষকের ছেলেরাই। কারণ সে কালো কিন্তু সে ভুবন জয় করেছে, কিন্তু সোনা দিয়ে যদি সোনার গহনা তো তৈরি করাই যায়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু এটাই বলা হয়েছে। জীবন আমার আমরা একটা ভিডিও দেখতে দুঃখে পাচ্ছি। গড়া জীবন আমার সুখ কপালে সইল না, সইল না। সবাই রে দাও রত্ন ভান্ডার আমায় দিলা যন্ত্রণা, সবাই রে দাও রত্ন ভান্ডার আমায় দিলা যন্ত্রণা। দুঃখে গড়া জীবন আমার দুঃখে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ছোট্ট একটা ভিডিও দেখলাম। তো আমরা এখন একটু মূল্যায়নে চলে আসব। আমরা এতক্ষণ যতটুকু পড়লাম সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, তাই না? যে কৃষকের সেই কালো ছেলেটা কিভাবে ভুবন জয় করেছে। সোনা দিয়ে কিন্তু সোনা গড়ায় যায়, রূপা দিয়ে রূপা গড়া যায়, কিন্তু যে কৃষকের সেই ছেলেটি কিভাবে ভুবনটা জয় করলো, তাই না? আমরা আগামী অংশে আর একটু দেখবো। তো এখানে দেখো, চাষির ছেলের গায়ের বরণ কেমন, এটা কেমন, এটা হচ্ছে কালো। তারপর দেখো, কবির দৃষ্টিতে কৃষক কেমন, সবচেয়ে দামি। রূপাই এর মুখের মায়া কেমন, কালো ধানের, কাঁচা ধানের পাতার মতো। তাহলে আমরা কিছু দেখে নিলাম, আমরা মূল্যায়ন কিন্তু কিছু দেখলাম, এবং আমরা কিন্তু সবাই পেরেছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং তোমরা কিন্তু অ্যান্সারও করতে পারছো। তো আমরা একটা ছোট্ট বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো এখানে এটা কিন্তু কবির বাড়ি, হ্যাঁ কবির ঘরটা কিন্তু এরকম এখনো আছে। তো রূপাই কবিতায় গ্রাম বাংলার কৃষকের যে চিরায়ত রূপ ফুটে উঠেছে তা সংক্ষেপে লিখো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বাড়ির কাজটা কিন্তু নিয়ে নিলাম। তাহলে তোমাদের সবাইকে কিন্তু ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই দেখো এখানে কবির ছবি, হ্যাঁ। তো এখানে আবারও তোমাদের এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এবং জামতলা দাখিল মাদ্রাসা অনলাইন পেজে তোমরা থাকবে, এবং এখানে লাইক কমেন্টস করে তোমরা আমাদের আরো উৎসাহিত করবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং ঘরে থাকো। হ্যাঁ, আমাদের ঘরে থাকার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী, আমার শিক্ষামন্ত্রী, তারা আমাদেরকে বন্ধ দিয়েছেন কেন? ঘরে থাকার জন্য। কারণ তারা চান না কোনো মায়ের বুক খালি হোক, কারণ কোনো মায়ের কোল খালি হোক, কারো চোখে অশ্রু ঝরুক। সেই কারণে কিন্তু তোমাদের ঘরে কিন্তু অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের সবকিছু মূল্যায়ন হচ্ছে। তো এভাবে কিন্তু আমরা কিন্তু ঘরে বসেই সব কাজ করছি, এবং ঘরে বসেই আমরা শিখছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।
ঘরেই থেকো। আল্লাহ হাফেজ।